সিনেমা পাগল নিবেদিত প্যানস লেব্রিন্থ। এটি একটি খুবই সুন্দর এবং রোমাঞ্চকর স্প্যানিশ গল্প। এই গল্পটি এমন এক রাজকুমারীর যে নিজের দুনিয়া থেকে, নিজের রাজ্য থেকে হারিয়ে গিয়েছিল, কিন্তু যদি তাকে আবার তার দুনিয়াতে ফিরতে হয় তাহলে তাকে তিনটি ধাঁধার সমাধান করতে হবে। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যার নাক থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু হঠাৎই রক্ত আবার তার নাকে যেতে শুরু করে। এর মানে হলো গল্পটি উল্টো দিক থেকে চলতে শুরু করেছে। আর ঠিক তখনই একটি আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ বলে যে এটি বহু বছর আগের কথা, যখন পৃথিবীর গভীরে এক রাজ্যে এক রাজকুমারী থাকতো। ওই রাজ্যে কোনো দুঃখ ছিল না, কোনো মিথ্যা ছিল না, কিন্তু সেই রাজকুমারী সব সময় উপরের দিকে পৃথিবীতে যেতে চাইতো। সে নীল আকাশ দেখতে চাইতো, সূর্যের আলো, বৃষ্টির ফোঁটা এবং বাতাসের স্নিগ্ধতা অনুভব করতে চাইতো। একদিন সে পাহারাদারদের চোখ এড়িয়ে পৃথিবীর উপরে উঠে আসে, কিন্তু সূর্যের আলো যখন তার চোখের উপরে পড়ে তার চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়, কারণ সে তার পুরো জীবন পৃথিবীর নিচে অন্ধকারে কাটিয়েছিল। তাই সে আর দেখতে পারে না, আর তার স্মৃতিও সম্পূর্ণভাবে মুছে যায়। সে ভুলে যায় যে সে কে এবং কোথা থেকে এসেছে। তার শরীর ঠান্ডা, অসুস্থতা এবং ব্যথা অনুভব করতে শুরু করে। কিছুদিন পর সে মারা যায়। তবে তার বাবা, যিনি একজন রাজা, তিনি এখনো বিশ্বাস করেন যে তার মেয়ের আত্মা একদিন ঠিকই ফিরে আসবে, হয়তো অন্য কারোর শরীরে, অন্য সময়ে, অন্য কোথাও, কিন্তু সে ফিরে আসবে ঠিকই। আর সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার মেয়ের অপেক্ষা করবে। এরপর সময় দেখানো হয় 1944-এর। আমরা দেখি 10 বছর বয়সী অফিলিয়া, সে তার গর্ভবতী মায়ের সাথে তার সৎ বাবার সাথে দেখা করতে যাচ্ছে। আর তখনই রাস্তায় তার মায়ের শরীর খারাপ হয়ে যায়। এখানে সবাই গাড়ি থেকে নেমে আসে। অফিলিয়াও গাড়ি থেকে বেরিয়ে সামনের দিকে যেতে থাকে, কিন্তু কিছুটা চলার পর অফিলিয়ার পায়ের সাথে একটি পাথরের টুকরো ধাক্কা লাগে। সে পাথরের টুকরোটি তুলে নেয়। তখনই সে সামনে একটি অনেক বড় পাথর দেখতে পায়। যখন সে পাথরের কাছে যায় তখন সে দেখে এটি এক ধরনের মূর্তি, যার একটি চোখ নেই। তখন সে তার হাতে থাকা পাথরের টুকরোটি দেখে এবং বুঝতে পারে যে এটাই ওই মূর্তির চোখ। অফিলিয়া সেই টুকরোটি মূর্তির চোখে বসিয়ে দেয়। ঠিক তখনই মূর্তির ভেতর থেকে একটি পোকা বেরিয়ে আসে। অফিলিয়া পোকাটি দেখে অবাক হয়ে যায়, কারণ তার মনে হয় যে এটি কোনো পরী। আসলে অফিলিয়া সবসময় পরীদের গল্পের বই পড়তো। তখন তার মা তাকে ডাকতে থাকে এবং তারা সবাই সেখান থেকে চলে আসে, কিন্তু ওই পোকাটিও তাদের পেছনে পেছনে যেতে থাকে। যখন অফিলিয়া এবং তার মা বাড়ি ফিরে আসে তখন আবারও অফিলিয়া সেই পোকাটিকে দেখে এবং তার পেছন পেছন চলে যায়। তারা একটি পুরনো এবং ভাঙাচোরা রাস্তার দিকে যেতে থাকে, কিন্তু পোকাটি তার চোখের সামনে থেকে চলে যায়। ঠিক তখনই তাদের বাড়িতে কাজ করে মার্সিডিজ নামের এক মহিলা সেখানে আসে। সে বলে এটি একটি ল্যাবিরিন্থ, মানে গোলক ধাঁধা। এটি বহু পুরনো, এখানে আসা উচিত না, এখানে এলে তুমি রাস্তা হারিয়ে ফেলবে। সে অ্যাপিলিয়াকে তার সাথে নিয়ে চলে যায়। যখন তারা চলে যাচ্ছিল তখন আমরা দেখি ওই পোকাটি বসে তাদের দেখছে। অফিলিয়া এখানে তার সৎ বাবা বিদালের বাড়িতে এসেছে। বিদাল তাকে একদমই পছন্দ করে না। বিদাল আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাপিলিয়ার গর্ভবতী মায়ের একটি ছেলে হবে, কারণ বিদাল কেবল একটি পুত্র সন্তানই চায়। বিদাল সেনার একজন উচ্চপদস্থ ক্যাপ্টেন। তার কাজ হলো গ্রামে যত গরিলা দল আছে তাদের ধ্বংস করা। আসলে এটা স্পেনের গৃহযুদ্ধের সময়ের ঘটনা। যেসব মানুষ সরকারের উপর খুশি না তারা ছোট ছোট দল বানিয়ে লুকিয়ে সরকার, পুলিশ এবং সেনাবাহিনীর উপর হামলা করে। বিদাল চায় এই সমস্ত গরিলা দলকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে। একবার বিদালের লোকেরা দুজন কৃষককে ধরে আনে। তারা বলছিল যে তারা খরগোশ শিকার করতে গিয়েছিল, কিন্তু বিদাল তাদের মেরে ফেলে। বিদাল তাদের মেরে ফেলার পর তাদের কাছ থেকে একটি খরগোশ পায়, অর্থাৎ তারা সত্যিই শিকার করতে গিয়েছিল, তারা সত্যিই বলছিল। কিন্তু বিদাল এর জন্য বিন্দুমাত্র আফসোস করে না, উল্টো রাতে খরগোশটি খেয়ে নেয়। তার একমাত্র লক্ষ্য হলো যে কোনো উপায়ে এই মানুষদের মেরে ফেলা। এর থেকে আমরা তার নির্মম মানসিকতা বুঝতে পারি। বিদালের বাড়িতে কাজ করা মার্সিডিজ আসলে গরিলা গ্রুপের লিডারের ছোট বোন। তারা এই বাড়িতে কাজ করার আসল কারণ হলো বিদালের সব গোপন তথ্য গরিলা গ্রুপের কাছে পৌঁছে দেওয়া। এছাড়া বিদালের ব্যক্তিগত ডাক্তারও গরিলা গ্রুপের সঙ্গে যুক্ত। এরপর একদিন রাতে যখন অফিলিয়া ঘুমাচ্ছিল তখন সেই পোকাটি তার ঘরে আসে। এই পোকাটি অনেকদিন ধরে তার পিছু করছিল। অফিলিয়া তাকে একটি পরী মনে করত। পোকাটি তার বিছানার সামনে এসে বসে, মনে হয় অফিলিয়াকে যেন কিছু বলতে বা দেখাতে চায়। তার বই থেকে একটি ছবি বের করে পোকাটিকে দেখায়। ছবিটিতে ছোট ছোট পরীদের ছবি আঁকা ছিল। পোকাটি সেই ছবিটি দেখে হুবহু ওই পরীর রূপ ধারণ করে। এখন পোকাটি একটি আসল পরীর মতো দেখতে লাগছিল। এরপর পরীটি ইশারা করে অফিলিয়াকে তার সঙ্গে আসতে বলে। অফিলিয়া তার পিছু নেয় এবং তার আবার সেই গোলকধাঁধার দিকে যায়, যেখানে পোকাটি তাকে আগেও নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এইবার পরীটি অফিলিয়াকে এক নিচের দিকে যাওয়া ঘোরানো রাস্তা দেখায়। অফিলিয়া ওই রাস্তা দিয়ে নিচে নামার পর এক অদ্ভুত জীবকে দেখতে পায়। জীবটি অফিলিয়াকে দেখে অবাক হয়ে বলে, এটা কি সত্যিই তুমি ফিরে এসেছো? প্লিজ আমাকে দেখে ভয় পেও না। অফিলিয়া নিজের নাম বলে এবং তার নাম জিজ্ঞেস করে। সেই জীবটি উত্তর দেয়, আমার অনেক নাম আছে, তবে আমি একজন ফন, আমি তোমার সেবক রাজকুমারী। তোমার আসল নাম রাজকুমারী মোয়ানা এবং তুমি আন্ডারওয়ার্ল্ড রাজ্যের রাজার মেয়ে। অফিলিয়া বলে, আমার বাবা তো একজন ট্রেইলার ছিল। ফন হেসে বলে, এটা অসম্ভব। যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তবে তুমি দেখো, তোমার বাঁ হাতে একটি চাঁদের চিহ্ন আছে, সেটাই প্রমাণ করবে যে আমি সত্যি কথা বলছি। ফন জানে তোমার বাবা বহু বছর ধরে তোমার ফিরে যাওয়ার জন্য অনেকগুলি রাস্তা খুলে রেখেছিল, কিন্তু এখন একটি মাত্র রাস্তা খোলা আছে। ফন তার সামনে একটি পাথর দেখিয়ে বলে, এটাই শেষ রাস্তা। তবে এই রাস্তা দিয়ে তোমার দুনিয়ায় ফিরে যাওয়ার আগে তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার ভিতরে ভালো গুণগুলো এখনো তোমার মধ্যেই আছে। এই প্রমাণ দেওয়ার জন্য ফন অফিলিয়াকে 3টি কাজ করার চ্যালেঞ্জ দেয় এবং তাকে একটি ক্রস রোডস নামে জাদুর বই দেয়। এর পৃষ্ঠাগুলোতে তোমার প্রশ্নের উত্তর পাবে।
অফিলিয়া বইটি খুলে দেখে যে বইয়ের পৃষ্ঠাগুলো ফাঁকা। অফিলিয়া কিছু জিজ্ঞেস করার আগেই ফোন সেখান থেকে উধাও হয়ে যায়। অফিলিয়া বাড়িতে ফিরে এসে আয়নার সামনে দাঁড়ায় এবং নিজের বাঁ কাঁধের দিকে তাকায়। সত্যিই তার কাঁধে একটি চাঁদের চিহ্ন রয়েছে। এরপর অফিলিয়া সেই বইটি খুলে, যেটি তাকে ফোন দিয়েছিল। প্রথমের বইয়ের সব পাতা ফাঁকা ছিল, কিন্তু হঠাৎই তার মধ্যে রেখা ফুটে ওঠে। সেখানে লেখা ছিল, তোমার কাছাকাছি একটি পুরনো গাছ রয়েছে। এটি একটি অঞ্জির গাছ, যার শিকড়ে একটি বিশাল ব্যাঙ থাকে। এই ব্যাঙের কারণে গাছটি শুকিয়ে যাচ্ছে। তোমাকে 3টি ম্যাজিক বল ব্যাঙের পেটে ঢোকাতে হবে। ব্যাঙের পেটের ভেতরে একটি সোনার চাবি লুকানো আছে। চাবিটি উদ্ধার করা তোমার প্রথম কাজ। যখন তুমি এই কাজ করে ফেলবে, তখন গাছটি আবার সবুজ হয়ে ফুলে ফলে ভরে উঠবে। অফিলিয়া গাছের শেকড়ের ভেতরে ঢোকে এবং দেখে সত্যি সত্যি সেখানে একটি বিশাল ব্যাঙ রয়েছে, যা পোকামাকড় খাচ্ছে। অফিলিয়া ব্যাঙটিকে 3টি ম্যাজিক বল খাইয়ে দেয়। ব্যাঙটি বল খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেট ফেটে যায় এবং ভেতর থেকে তার পাকস্থলী বেরিয়ে আসে। এর মধ্য থেকে অফিলিয়া সোনার চাবিটি পেয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। এইভাবে অফিলিয়া তার প্রথম কাজ সম্পন্ন করে। বাড়িতে ফিরে এসে সে স্নান করছিল, তখন আবার সেই পোকাটি আসে, যা আগের বার একটি পরীর রূপ ধারণ করেছিল। অফিলিয়া তাকে বলে, আমাকে আবার সেই ল্যাবরিন্থে নিয়ে চলো। পরী তাকে ল্যাবরিন্থে নিয়ে যায়, যেখানে ফন আবার তার সামনে হাজির হয়। অফিলিয়া চাবি দেখায় এবং জানায়, আমি প্রথম কাজ শেষ করেছি। ফন তাকে একটি চক দেয় এবং বলে, এই চক ও চাবি নিজের কাছে রাখো, এগুলি ভবিষ্যতে তোমার কাজে আসবে। অফিলিয়া আবার বাড়ি ফিরে আসে। বাড়িতে সে বইটি খুলে দেখে পাতাগুলো রক্তে ভরে গেছে। তখন সে তার মাকে দেখতে পায়, যিনি গর্ভবতী ছিল। তার রক্তপাত হতে থাকে। অফিলিয়া ভীত হয়ে তার সৎ বাবাকে খবর দিতে ছুটে যায়। এরপর থেকে কিছুদিন অফিলিয়া তার মায়ের শরীর খারাপ দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে ফন রাতে অফিলিয়ার সাথে দেখা করতে আসে এবং জানতে চায় কেন সে তার দ্বিতীয় কাজটি করেনি। এর উত্তরে অফিলিয়া জানে তার মা অসুস্থ ছিল। এটা শুনে ফন বলে, আমরা সময় নষ্ট করতে পারবো না, অমাবস্যা আসতেই চলেছে। এরপর ফন তাকে একটি ম্যাজিক্যাল ম্যান্ডেট রুট দেয় এবং বলে, তুমি এটিকে দুধের একটি বাটিতে রাখবে এবং প্রতিদিন সকালে তোমার রক্তে 2 ফোঁটা দিবে। ফন তাকে দ্বিতীয় কাজ শেষ করার জন্য কিছু পরি এবং একটি বালি ঘড়ি দেয়। একই সঙ্গে ফন সতর্ক করে, তোমার সামনে এমন কিছু জিনিস আসবে যা দেখতে খুব সুন্দর এবং লোভনীয় হবে, কিন্তু তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। কোনো ভুল করলে তোমার জীবন বিপন্ন হতে পারে। রাতে ফনের দেওয়া চক ব্যবহার করে অফিলিয়া তার ঘরে একটি পোর্টাল আঁকে। পোর্টালটি খোলার পর সে বালু ঘড়ি চালু করে ভেতরে প্রবেশ করে। সেখানে একটি বিশাল টেবিল দেখে, যা অনেক সুস্বাদু খাবারে ভরা ছিল। টেবিলের অন্য প্রান্তে একটি অদ্ভুত প্রাণী বসেছিল, যার নাম পেলম্যান। পেলম্যান একদম স্থির ছিল এবং তার সামনে একটি প্লেটে 2টো চোখ রাখা ছিল। শুরুতে অফিলিয়া কিছুটা ভয় পায়, তবে নিজেকে সামলে নিয়ে কাজটি শেষ করার উপায় খোঁজে। সে দেখে টেবিলের পাশে 3টি চেম্বার রয়েছে। ফনের দেওয়া পরিদের সাহায্যে সে একটি নির্দিষ্ট চেম্বার বেছে নেয় এবং সোনার চাবি ব্যবহার করে সেটি খুলে ফেলে। চেম্বারের ভেতরে সে একটি সোনার ছুরি খুঁজে পায়। এভাবে অফিলিয়া তার দ্বিতীয় কাজ সফলভাবে শেষ করতে সক্ষম হয়। কিন্তু টেবিলে সাজানো খাবার দেখে অফিলিয়া আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। ফন এবং পরিদের নিষেধাজ্ঞা সত্ত্বেও সে আঙুর তুলে খেয়ে ফেলে। আর তখনই পেলম্যান জীবন্ত হয়ে ওঠে এবং অফিলিয়ার পিছনে ধাওয়া করে। অফিলিয়া দ্রুত পোর্টালের দরজার দিকে ছুটে যায়, কিন্তু বালু ঘড়ির বালি ফুরিয়ে যাওয়ার কারণে দরজাটি বন্ধ হয়ে যায়। বিপদের এই মুহূর্তে অফিলিয়া দ্রুত চকের সাহায্যে আরেকটি পোর্টাল আঁকে এবং সেখান থেকে পালিয়ে যায়। এই সময় 2টো পরি তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পেলম্যান তাদের ধরে ফেলে এবং খেয়ে ফেলে। পরের দিন সকালে মার্সেডিস ও ডাক্তার ফেরিও পাহাড়ি অঞ্চলে বিদ্রোহীদের হাইডআউট থেকে বেরিয়ে আসে। মার্সেডিস ক্যাপ্টেন ভিদালের স্টোর হাউসের চাবি পেড্রোকে দিয়ে দেয়। অন্যদিকে অফিলিয়া তার মায়ের বিছানার নিচে ম্যাজিক্যাল রুট রেখে আসে। এদিকে বিদ্রোহীদের দল পাহাড়ের দিকে গুলিবাজি করে, যাতে বিদালের মনোযোগ অন্যদিকে ঘোরানো যায়। বিদাল সেদিকে যায়, কিন্তু সেই সুযোগে বিদ্রোহীরা স্টোর রুম থেকে রেশন চুরি করে নিয়ে যায়। পাহাড়ে গোলাগুলির পর বিদাল স্টোর রুম দেখে বুঝতে পারে যে তার লোকের মধ্যে কেউ বিদ্রোহীদের সাহায্য করছে, কারণ স্টোর রুমে তালা ভাঙ্গা হয়নি, বরং চাবি দিয়ে খোলা হয়েছিল। এই ঘটনাগুলো বিদ্রোহীদের বিরুদ্ধে বিদালের রাগকে আরো বাড়িয়ে তোলে। বিদ্রোহীদের ধরার জন্য বিদাল তার সৈন্যদের পাঠায়। এই সংঘর্ষের সময় মার্সেডিসের ভাই পেড্রোর সঙ্গে একজন বিদ্রোহীকে তারা ধরে ফেলে। এরপর বিদাল অত্যন্ত নির্মমভাবে বন্দী বিদ্রোহীকে অত্যাচার করতে থাকে, যাতে সে তার দলের সদস্যদের সম্পর্কে তথ্য ফাঁস করে। অন্যদিকে রাতে গর্ভবতী কার্মেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ম্যাজিক্যাল ম্যান্ডেট রুট তার কাজে আসছিল। ফন আবার রাতে অফিলিয়ার সাথে দেখা করতে আসে। তখন সে জানতে পারে যে অফিলিয়া তার নিয়ম ভেঙেছে এবং তার সতর্কতা মানেনি, যার ফলে 2টি পরি মারা গেছে। ফন রাগ করে তাকে বলে যে সে এখন রাজকন্যা হিসেবে অযোগ্য হয়ে গেছে এবং তার ভুলের শাস্তি তাকে পেতে হবে। এদিকে বিদাল বন্দি বিদ্রোহীর চিকিৎসার জন্য ডাক্তারকে ডাকে, কিন্তু বন্দির অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে সে ডাক্তারকে অনুরোধ করে তাকে মেরে ফেলার জন্য। ডাক্তার এই কষ্ট সহ্য করতে না পেরে তাকে একটি যন্ত্রণামুক্ত মৃত্যুর ইনজেকশন দেয়। এর ফলে সে মারা যায়। এই ঘটনার সময় বিদাল ডাক্তারের ব্যাগে একটি অ্যান্টিবায়োটিক খুঁজে পায়, যা আগে বিদ্রোহীদের জন্য জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। এতে বিদাল বুঝতে পারে যে ডাক্তারও বিদ্রোহীদের সঙ্গে যুক্ত। এরপর তাকে মেরে ফেলে। বিদাল ম্যান্ড্রেক রুট দেখতে পারে এবং রাগে সেটিকে আগুনে ফেলে দেয়। ম্যান্ড্রেক রুট পুড়ে যেতেই কার্মেনের প্রসব যন্ত্রণা চরম পর্যায়ে পৌঁছে যায়। দীর্ঘ সময় পর তার সন্তানের জন্ম হয়, কিন্তু দুঃখজনকভাবে কার্মেন মারা যায়। এরপর কয়েকদিন পেরিয়ে গেলে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়। বিদাল মার্সেডিসকে ধরে ফেলে এবং জানায় যে সেই মিলে চাবি দিয়েছে, এটা সে বুঝে গেছে। এই শুনে মার্সেডিস সেই রাতেই পালানোর পরিকল্পনা করে। যাওয়ার আগে সে অফিলিয়ার সঙ্গে দেখা করে এবং তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। মার্সেডিসের প্রস্তাবে রাজি হয়ে অফিলিয়া তার সঙ্গে পালায়। তারা পালিয়েও তো যায়, কিন্তু বিদালের সৈন্যরা তাদের পথেই ধরে ফেলে। বিদাল অফিলিয়াকে শারীরিকভাবে আঘাত করে এবং তাকে একটি ঘরে আটকে রাখে। অন্যদিকে বিদাল যখন মার্সেডিসের কাছে যায়, সে তার কাছে লুকিয়ে রাখা একটি ছুরি দিয়ে বিদালকে আঘাত করে এবং পালিয়ে যায়।
তবে মার্সিডিজ বেশি দূর পর্যন্ত পালাতে পারে না। বিদ্যালয়ের গার্ডরা তাকে ধরতে গেলে পেড্রোর বিদ্রোহী দল এসে তাকে বাঁচায়। অফিলিয়া, যাকে তার ঘরবন্দি করে রাখা হয়েছিল, সেই সময় ফন আবার তার সঙ্গে দেখা করতে আসে। অফিলিয়া ফনের সঙ্গে দেখা করে এবং তাকে জড়িয়ে ধরে। ফন তাকে একটি শেষ সুযোগ দেয়, তবে একটি সত্যে, তাকে তার নবজাতক ভাইকে নিয়ে ল্যাবরিন্থে আসতে হবে। ফন তাকে একটি চক দেয় যাতে সে রুম থেকে বেরোতে পারে। অভয়া তার সৎ বাবার রুমে যায় এবং তার ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। বিদাল সেই ড্রিঙ্ক খাওয়ার পর অজ্ঞান হয়ে যায়। এরপর অফেলিয়া শিশুটিকে নিয়ে ল্যাবরিন্থের দিকে পালিয়ে যায়। বিদাল আধা জাগ্রত অবস্থায় তাদের পিছু নেয়। একই সময়ে বিদ্রোহীদের সাথে সৈন্যদের সংঘর্ষ চলতে থাকে। ল্যাবরিন্থে পৌঁছে ফন অফেলিয়াকে বলে শিশুটির রক্ত দিয়ে পোর্টাল খুলতে হবে যাতে অফেলিয়া তার আসল জগতে ফিরে যেতে পারে, কিন্তু অফেলিয়া স্পষ্টভাবে এটি করতে মানা করে। ফন ক্ষুব্ধ হয়ে জানে যে এটিই তার একমাত্র সুযোগ, তবুও অফেলিয়া তার সিদ্ধান্তে অনড় থাকে। বিদাল এসে শিশুটিকে কেড়ে নেয় এবং অফেলিয়াকে গুলি করে। বাইরে মার্সিডিজ এবং বিদ্রোহীরা বিদালকে ধরার অপেক্ষায় ছিল। বিদাল বুঝতে পারে যে তার পালানোর আর কোনো উপায় নেই, কারণ বিদ্রোহীরা তার সৈন্যদের হারিয়ে ফেলেছে। বিদাল তার মৃত্যুর আগে তার শিশুপুত্রকে দেখতে যায়। মার্সিডিজ জানায় যে শিশুটি তার বাবার নাম কখনো জানবে না। অফিলিয়া যখন অল্টারের কাছে পড়ে যায়, তার রক্ত থেকেই অল্টারের পোর্টাল খুলে যায়। এরপর সে অবশেষে তার মা বাবার সঙ্গে দেখা করতে পারে। হ্যাঁ, তার সেই বাবা যিনি আন্ডারওয়ার্ল্ডের রাজা। এখানে গল্পে একটি টুইস্ট আসে। আসলে অফিলিয়ার বাবা বলে যে তার ফাইনাল টাস্ক ছিল তার ভাইকে বাঁচানো, এমনকি এতে যদি তাকে নিজের জীবনও দিতে হয় তবুও। এই কাজটি পূর্ণ করার ফলে অফিলিয়া অমরত্ব লাভ করে। অফিলিয়া তার ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং আন্ডারওয়ার্ল্ডের রাজকুমারী মোয়ানা হিসাবে বহু বছর ধরে সাফল্যের সাথে রাজত্ব করে। ছবির শেষ কথাগুলোতে বলা হয় যে অফিলিয়া পৃথিবীতেও তার ছাপ রেখে গেছে, যা শুধুমাত্র তারা দেখতে পারে যারা জানে কোথায় খুঁজতে হবে। এইভাবেই গল্পটি শেষ হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না।